এই পডকাস্টটির কিছু কিছু স্থানে অডিওতে কিছু সমস্যা দেখা গিয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বলুন তো, সিনেমায় হিরোকে কি হিরো বানায়? তাকে হিরো বানায় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ তার সামনে যে ছুঁড়ে দেয় তার নাম হলো ভিলেন। এবং বাংলা সিনেমায় বিগত 3 দশক ধরে যিনি এই খলনায়কের কাজটা খুব সুচারুভাবে করে চলেছেন এবং আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের মনের ত্রাস হয়ে গিয়েছিলেন একটা সময়, তিনি ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। এবং বন্ধুরার একটি অত্যন্ত স্পেশাল পডকাস্টে আজ আমরা ওনারই বাড়িতে। ছোটবেলা থেকেই 90-এর দশকের বাংলা সিনেমা আমার কাছে ফেভারিট ছিল। তাতে আপনারা আমাকে যা খুশি মনে করতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু তার মধ্যে খলনায়ক রূপে বিপ্লব চট্টোপাধ্যায়কে যখন দেখতাম, তখন মনে হতো যে সিনেমাটা এবার পরিপূর্ণ হবে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক সেই সিংহের ডেরায়। তো এখন শরীর কেমন আছে? খুব খারাপ। দেওয়ার সময় হয়েছে এরকম বলবেন না। আমি একদম চাই না এই রাজ্যে আর বেশ থাকতে চাই না। একদম শুরু থেকে শুরু। হ্যাঁ, নিশ্চয়ই। অভিনয় আসা কি? অভিনয় আমি তখন থাকতাম দেশপ্রিয় পার্কের কাছে মামার বাড়িতে। তো সেই সুবাদে তখন একটা যোগাযোগ হতো, ওই সত্যিদার সঙ্গে একটা যোগাযোগ ছিল। তখন বউবাড়িতে ছিলাম নাট্য জগৎ। তো সেই সময় নারীদের কথা বলবো দাদা, বলুন। মানে সিলেকশন কি ভেতরে ভেতরে হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, সত্যিদার সঙ্গে যাই। তুমি তো দেশে বেরিয়েছি তখনকার থেকে নারীদের ছবি করছে সব রকম। সেটা শুনে নারীদের কাজ করছে, নারীদের আনিও ঠিক আছে। আমার তো সুবিধা আসামি যে প্রতিদ্বন্দ্বী করলেন, কিরকম এক্সপিরিয়েন্স? প্রথম কথা হচ্ছে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করছি, তার ছবি সেটা একটা বিরাট ব্যাপার। আমি জানতাম ওই যা কিছু করি ওই ভদ্রলোক আছেন ক্যামেরা সে দেখিয়ে দেবে তবে শান্ত হয়ে কাজ করতে পেরেছি। একটু বলি করে এমনিতে দিয়ে দিই, কারণ তিনি অ্যাকচুয়ালি জ্যাক অফ অল ট্রেড। তিনি সব জানেন। আমাদের এখানে যখন না দিলে সব কাজ করায়, তিনি সব জানতে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। যখন শুরু করলেন, তারপরে মানে প্রতিবেশী বা বন্ধু বান্ধব এদের বলেছিল তো কপাল ভালো, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করছি। মনে আছে সিলেকশন এটা ছিল ফার্স্ট ডায়লগ। আমার মতন করে আমার মহিলা বললেন যে তোমাকে তো বলার কিছু নেই, তুমি তোমার মতন করে আমি বাড়াবাড়ি করিনি, কিছু নিয়ে একবার শুনিয়ে দিচ্ছে সেটাই করেছি। আপনার দ্বিতীয় সিনেমা ছিল প্রবাবলি খুঁজে বেড়ায়। শরীর
হ্যাঁ, এবং তারপরে তৃতীয় সিনেমা আস্তে আস্তে একটা 6 বছরের লম্বা গ্যাপ। তো এখন কেউ নেয় না, আমার তখন তো নিতই না। আমার জুতোর শোল খুঁজে ফেলতে হতো। মানে এমনি কোনো স্পেসিফিক কোনো রিজন ছিল যে মানে এতটা বাংলা আমাকে চিনত কি? আমি তো বাইরে লোকের সঙ্গে আড্ডা মেরে মেরে তবে কাজ পেয়েছি। তারা দেখেছে কারণ পেয়েছি স্বদেশ সরকারের ভালো এই হচ্ছে ব্যাপার। সেটা এই যে 6 বছরের গ্যাপ এবং তারপরে সাডেনলি 4খানা পরপর সিনেমা, 4খানাই কালজয়ী, 4 মূর্তি কিংবা জয় বাবা ফেলুনাথ বলি, বাংলা ভট্টাচার্য কিংবা সবুজ দ্বীপের রাজা বলি। তখন হ্যাঁ, তো এই সময় যখন আপনি এই সিনেমাগুলির মধ্যে এলেন, এবং এখনো আমার মনে আছে জয় বাবা ফেলুনাথে ওই যে সিনটা যে আমাকে একটা চাকরি পাইয়ে দেবে বলেছিল মগনলাল দেবরাজ। মগনলাল দেখে ফেলে যে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর পরদিন ও আমাকে ডেকে পাঠায়, 500 টাকা আগাম দেয়, আরো 500 দেবে বলে যদি গণেশটা এনে দিতে পারি, আর কলকাতায় একটা চাকরি। কলকাতায়, এবং ওই জায়গাটা এখনো আমি তখন অনেক ছোট। এটা আমাকে সবাই বলে, সবাই বলে। এই যে আমি আউটডোরে গেছিলাম একটা এতে ভূপালি একটা আউটডোরে গেলাম, সে বারবার বলছিল চন্দা ওইটা পড়ো তুমি একবার। তো যাই হোক, ওটা সব আমার নতুন মানুষের নাট্য, মানে অভিনেতা ছিল অনবদ্য ছিলেন, অনবদ্য অভিনেতা যে ছিলেন, আমরা তার ধার কাছ থেকে যাব না। এই যে আগন্তুক ছবিতে উৎপলতার যে কথাগুলো শব্দ মালিকরা সেখানে সবটা মানুষের সঙ্গে কাজ করা একটা আলাদা। আমি জানি আমি শান্তিতে আছি, একটু এদিক ওদিক করে দড়িয়ে দেবে, ইজিলি কাজ করতে পারি। তো যেহেতু এই শব্দটা এলো, তো একটা সময় ছিল বাংলা সিনেমায় গালাগাল কখনো ইউজই হতো না, ঠিক আছে। এখন তো র্যান্ডম হয় এবং আচার হয়, কিন্তু ওই যে আমার একটি সিনেমা আমার মনে আছে যেখানে আপনি খলনায়কের ভূমিকায় ছিলেন এবং সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, এবং ওনাকে উদ্দেশ্য করে আপনার একটি গালি ছিল। মানে ওই সময় যেহেতু গালিগালা ইউজ হতো না, এবং আপনার মুখে ওই প্রথমবার আমি ওই গালাগালটা শুনি, মানে এটা চমকে দেওয়ার মতন একটা ব্যাপার ছিল। মানে যে এখন যেটা কি হয়েছে, এখন লোকে হয়তো গালাগালটাকে অস্ত্র একটা সিন তৈরি হচ্ছে। আমার খুব অস্বস্তি লেগেছিল, মেজারি সৌমিত্র তাকে গালাগাল দিচ্ছিল, এটা খুব অস্বস্তি বললো, বল না সৌমিত্র গালাগাল দিল, বল না। তখন এটা অন্যরকম নষ্ট হয়ে গেছে, একদম। এবং তখন একটা জিনিস শুনি, মানে সবার মধ্যে একটা পারিবারিক ব্যাপার খুব ছিল। মানে ইভেন এরকম আমরা শুনেছি যে সত্যজিৎ রায়ের সিনেমা যখন শুটিং হয় তখন স্টাফের জন্য রান্নাও হয়তো বাড়িতে কাজ করে, বাড়ি খাওয়া যেত, বাড়িটাতে ছেলের বউ ললিতা রায় সেই রান্না করে দিত, স্যান্ডউইচ সাদা করে প্রথম আপনি উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলেন সূর্য সাক্ষীতে, না নগরদল। আচ্ছা, দিলীপ মুখার্জি বলে ডাইরেক্টর। আচ্ছা, দীঘায় শুটিং আছে, আমার সঙ্গে আলাপ ছিল না। আচ্ছা, দাঁড়িয়ে আছে, আমি মুখার্জি যাচ্ছি, টিভিতে একটু আলাপ কথা বলবো। আমি গিয়ে বললাম, তোমার না তুই তো নাটক করার না, আমি তো নাটক করতাম, সেখান থেকে অভিনয়টা শেখা। বলো দাদা শোনো, তুমি তো এখন তুমি ওই লোকটা, তার মতন করে তুমি বলবে, ব্যাস বলো। আমি বললাম ঠিক আছে বলা, তুমি তো নাটকের ছেলে, অসুবিধে এই সাহসটা দিয়েছি, সাহসটা করার ধরা ছিল, এটা টেনশন ছিল।
কিন্তু এই সাহসটা উনি দিয়েছে। কিরকম এক্সপিরিয়েন্স ছিল ও না ওই তো আমি কাঁপছি প্রায়, কিন্তু উনি সেটা ইজি করে দেবেন, একদম ইজি করে দেবেন। একটা ছেলেকে, নতুন ছেলে কাজ করছে, তাকে কোনো রকম টেনশন কোনো রকম। তো এবার আসি আপনার একটু কমার্শিয়াল সিনেমা, একদম ছোটবেলার কথা বলছি, আমরা ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে। আমরা আমাদের ছোটবেলায় বাড়িতে বাংলা সিনেমা দেখতে দেওয়া হয়, কিন্তু হিন্দি সিনেমা কখনোই না। এবং বাংলা সিনেমা আমরা 90s কিডস যেহেতু, তো আমরা ওই সময় তার যে সমস্ত কমার্শিয়াল সিনেমা হতো সেইগুলিও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেই দেখতাম, এবং এখনো আমি মাঝে মধ্যে দেখি। এইখানে একটা জিনিস বলা আছে, মানে এই যে আর্ট ফিল্ম, আপনি যে আর্ট ফিল্ম যেগুলোকে বলা হলো, দেখুন আমি একটা কথা বলি, আমি আর্ট বা কমার্শিয়াল বলে কিছু বলি না। আমি দুটো জিনিস বলছি, গুড ফিল্ম, ব্যাড ফিল্ম, এইটা বুঝি। আর্ট ফিল্ম সবই আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম সবই। ধরুন যে ছবিটাকে আর্ট ফিল্ম বলছি সেটা যদি চলে তাহলে তো কমার্শিয়াল। তাহলে আর্ট ফিল্ম বলে আলাদা কিছু, কমার্শিয়াল ছবি আছে, ব্যবসায়িক লাভ হলে কমার্শিয়াল, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এমনি কোনো সূক্ষ্ম ডিফারেন্স না না না, আমার তো মনে হয় না। আমি তো করেছি অনেক কিছু, বুদ্ধদেব দাশগুপ্ত তো বলতে নেই, উনি কিছু জানেন না, এটা বলছি। সরি, ন্যাশনাল আর্ট পেয়েছে, এখন বলা তো মুশকিল। বেসিক্যালি আমরা বাগবান বলে যে কাজ করেছিলাম, সব ভেন্যু বলে একটা সাউথ ইন্ডিয়ান ক্যামেরাম্যান ছিল, সিনেমাটোগ্রাফার, ওই করে দিত সব। ওই করে এখন এগুলো বলা নিতে লোকে আমার আমি কিছু জানি, ঠিক আছে আমি জানি, এই হচ্ছে ব্যাপার। এমনি বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে যখন কাজ যদিও বা করলেন, মানে আলাদা করে কিছু অনুভূতি হয়েছে? একটা অনুভূতি হয়েছে, যদি থাকতে জানেন এই অনুভূতিটা। কিন্তু আপনি মৃণাল সেনের সঙ্গে কাজ করেছেন, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। মৃণালদা একটা পিকিংয়ার মানুষ। আচ্ছা, মৃণালদা একটা স্ক্রিপ্ট বললো, এটা নিচ্ছি না এই সবটা, আবার একটা বললো প্রশ্ন এই সবটা নিচ্ছি না, বাবা যেটা নিচ্ছে সেটা বলুন, বারণ লোক। কিন্তু ঋত্বিক ঘটকের সঙ্গে আপনার কোনো কাজ, না এইটার কোনো আক্ষেপ আছে? আক্ষেপ হয়তো আছে, কিন্তু সেরকম ভাবে কিছু নেই। আমি ঋত্বিককে পছন্দ করতাম না, খালি বাড়াবাড়ি। একদিন দেখেছিলাম আমরা শুটিং করছি, সেখান দিয়ে যাচ্ছে, ও পায়খানা ফায়খানা করে পাজামা কষ্ট করতে, এগুলো আর বাড়াবাড়ি ছিল। দেখো এগুলো আমি পছন্দ করতাম, আমার পছন্দ করা ঋত্বিক বললাম সাংঘাতিক হবে, কিন্তু আমার ভালো লাগতো এই মানে সব করতে অন্য কেউ তো অনুভব করতে পারতো। সুস্থ ব্যাপারে কাজ করতে হবে, বন্ধু রয়েছে বড় বড় মদ খেয়ে দেখাচ্ছে, ভালো লাগতো না। কিন্তু এটা হয়তো হতে পারে যে শিল্পীদের একটা ওসব কায়দাবাজি, আমি সোজা কথা বলছি। শিল্পী মানে আমাকে মদ খেতে হবে, শিল্পী মানে পায়খানা করে দেবে। প্রথমবার আপনি ভিলেন হিসেবে এস্টাবলিশ মানে বলা হয় যে প্রতিকার সিনেমাতে, এবং প্রভাত রায় ছবি অসম্ভব ভালো লেগে, এবং প্রভাতের মধ্যে অত্যন্ত ভালো ভালো কাজ, প্রভাতের ছবিতে কাজ করে আনন্দ পেয়েছি, বন্ধুর মতো কাজ করেছে, এবং যারা দর্শক তারা দেখেও আনন্দ পেয়েছে। এটাই না দর্শক ডিরেক্টর পছন্দ করেছিল। তো এই যে সেখানে এস্টাবলিশ হলেন, এবং তারপর বেশ কিছু সিনেমায় আপনি খলনায়কের ভূমিকায় রয়েছেন। হ্যাঁ, প্রভাতের ছবি থেকে, প্রতিকার ছবি থেকে আমার উপর স্ট্যাম্প পড়ে যায় একটা, যে আমি পাই। কিন্তু আরেকটা জিনিস যেটা, এটা আমি দেখেছি আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে যিনি কমেডি করছেন তাকে কমেডি সারা জীবন করে যেতে হবে, বা যিনি খলনায়ক, কেন? কারণ হচ্ছে ডিরেক্টর তো কিছু জানে না করতে, এটাই মজা। তবু আপনাকে আমি অনেকগুলো সিনেমাতে দেখেছি পজিটিভ রোলে। আমি তো কাজ করেছি, একটি জীবন একটা ছবি ছিল, রাজান প্রভাত ডিরেক্টর,
তার ছবিতে করেছি মানিক বন্দ্যোপাধ্যায় গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র অনেক চরিত্র, পাতাল ঘর করেছি, অবশ্যই অনেক পাতাল ঘরে আসবো। ছবি করেছি, ভালো ছবি করেছি, কিন্তু সেটা আসলে এখন যা হচ্ছে খারাপ জিনিসের খবরটা রাজনীতিতে দেখতে হবে, যেটা খারাপ ছিল তো কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে ধরুন এই যে খারাপ লোক বা দুষ্টু লোকের রোল করছে না, এটা একবার একটা খুব খারাপ অবস্থা ছিল। আমি ডাক্তারদের একটা অনুষ্ঠান অ্যাসেম্বলিতে ভদ্রমহিলা তার ছেলেকে দেখিয়ে বলছে এইদিকে যাত্রা লোকটা দুষ্টু লোক আছে, সেটা না এইটা আমার খুব খারাপ। এই যাতা আমার তো যাতা গালাগালি, কিন্তু তা তো নয়, বলতে পারতেন মনে হয়। যাই হোক, সে করেছে। আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, ভীষণ বাচ্চাদের 3 সেকেন্ড লাগে আমার আলাপ করে নিতে, ভীষণ ভালোবাসি। এবার আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি। 2003-এর একটা সময় আমি হঠাৎ করে দেখলাম সবুজ রঙের বিপ্লব চট্টোপাধ্যায়কে আনন্দবাজারের পাতায় বড় করে একটা পোস্টারের মতন এসেছিল, এবং তখন আমার এই ছবি দেখে লোকে ভয় পায় কিনা জানি না, বাট আমার একটা কাইন্ড অফ শিহরণ হয়েছে। তো কিরকম এক্সপিরিয়েন্স হয়েছিল পাতাল ঘরে ভিটে চরিত্র অভিনয়? আমার খুব ভালো লেগেছে ওই চরিত্রটা অভিনয় করে, এবং ভালো লেগেছিল এই কারণে যে লোকে আমাকে খুব কমিউনিকেট করেছে। মেকআপটা তো উদ্ধার্স মেকআপ করেছে যিনি করেছিলেন। তখন মানে প্রস্থেটিক্সও অত ভালো হয় না না। না না, ও তো বড়দা থেকে এসেছিল ছবিটি, আচ্ছা, মেকআপ। যাই হোক, অসম্ভব ভালো মেকআপ ছিল, এবং আমার মনে হয় আমি যদি পার্টটা করে থাকি সেটা এই মেকআপটার জন্য, আমার জন্য কিছু, শুধু মেকআপের জন্য আমি পার্টটা করতে, এত ভালো মেকআপ ছিল। আচ্ছা, এবার আসি মানে ওই সিনেমাতেও বলিউড থেকে মিতা বশিষ্ঠ ছিলেন, এবং আমরা ছোটবেলায় দেখতাম বেশ কিছু সিনেমায়, যেরকম সানি দেওল এসে বাংলায় সিনেমা করে গেছেন, কিংবা শক্তি কাপুর আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, এরকমও রয়েছে। এছাড়াও বেশ কিছু নামজাদা বলিউড অ্যাক্টর এসে কাজ করে গেছেন, রজনীকান্ত পর্যন্ত এসে কাজ করে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা বাংলা সিনেমার ক্ষেত্রে ভাবাই যায় না যে বলিউড বা সাউথ থেকে কেউ এসে অ্যাক্টিং করছে। তো কি ছিল তখন আর কি নেই এখন, এটা একটু ওদের ছবিটা অনেক বেটার, অনেক বেটার আমাদের থেকে। এবং ওরা ছবি করতে জানে, ছবি করে, ছবি ভালোভাবে করে, এটা অনেক বেটার। ভালো ভালো ছবি করে ওরা, ভালো ছবি করে, গুন্ডামি ছবি করে, ছবি ভালো ছবি করে। আর এখন বাংলা সিনেমায় মানে গল্পের তো অভাব নেই আমাদের দেশে, কে বলবো গল্প পাচ্ছে না, সাহিত্যিকের অভাব নেই। ও বাবা, সবাই সাহিত্যিক, সবাই যে লেখে সেই সাহিত্যিক। আশুতোষ মুখার্জি হারিয়ে গেছে, কিন্তু কোনো আশার আলো দেখতে পাই। আমি কিছু হয়তো আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু আমি দেখতে পাই না, আমি দেখতে পাই না। আপনি বলিউডেও কিছু কিছু প্রজেক্টে কাজ করেছেন, যেমন পরিণীতাতে আমি দেখেছিলাম। আমি শত্রু করেছি, হ্যাঁ, সত্যি তো করেছিলেন, বাগবাহাদুরের কিছু ওখানে যে কাজের এক্সপিরিয়েন্স, এবং আপনি গুড্ডুগি গানেও ছিলেন। ওরা কাজটা জানে, কাজটা বোঝে, না বুঝে কাজ ওরা করে না। এই যে গুড্ডুগি গান বললেন, হ্যাঁ, কি ভালো ছবি দেখ, কি ভালো ছবি। ওই সিনেমায় সুমিত ব্যাস বলে একটি ছেলে ছিল, সেই ছেলেটি মানে যদিও সাইড রোল করেছিল, কিন্তু এখন ছেলেটি মোটামুটি খুব ভালো অভিনয় করছে এবং যথেষ্ট মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি থিয়েটার, সিনেমা বা ইভেন যাত্রাপালা, এই সমস্ত ধরনের আর্টফর্মের সঙ্গে যুক্ত, এবং আর্টিস্ট মানেই সে বিভিন্ন ফর্মে নিজেকে ট্রাই করা উচিত। কিন্তু
এখানে একটা জিনিস বলি, আজকের দিনে যখন মানুষের হাতে স্মার্টফোন এসে গেছে এবং মানুষের এন্টারটেনমেন্টের মাধ্যমটা ওই মুঠোফোনই হয়ে গিয়েছে, সেখানে সিনেমা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যান্য আর্ট ফর্মও ক্ষতিগ্রস্ত এগুলো তো আমি বলবো না করা যায়, তাহলে এখনো কত আছে। আমি এমনি উদাহরণ দিয়ে বলছি, 7 পাকে বাঁধা যদি করা যায়, লোকে এখনো দেখবে। এখন 7 পাকে বাঁধাতে যদি নাচ টুকায়, আইটেম গান রাখে, তাহলে চলবে না। ওইভাবে করলে হবে না, ভাবে করলে হয়, তুমি বলতে পারি। এখানে একটা কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যে মানে বাংলা সিনেমায় একটা সময় আপনাকেও করতে হয়েছে যে দক্ষিণ ভারতের কপি, হুবহু কপি, কিংবা আইটেম সং যেটা বলছেন সেই আইটেম সঙ্গেরও ওরা অনেক বেটার ছবি করতে পারে, করতে পারে অনেক বেটার ওরা, কারণ ওরা জানে, ওরা বোঝে, বুঝে কাজ করে। তোমার চক্রবর্তী একজন ক্যামেরাম্যান ছিলেন, এইকে মূর্তি বলে এরকম করে কথা বলতে, অসাধারণ কাজ করতে। প্রবন্ধ সঙ্গে 2টো ছবিতে কাজ করেছি, বিউটিফুল কাজ করতে। একটা জিনিস বলি, আমাদের এখানে যদি কেউ বাংলা আর্ট ফিল্মকে যে সম্মানটা দেওয়া, আর্ট ফিল্ম বলে আমি কিছু বুঝি না, হ্যাঁ আমি বুঝি গুড ফিল্ম ব্যাস। সেটা বুঝলাম, কিন্তু ধরে নিন তথাকথিতভাবে যে আর্ট ফিল্মের কথা বলা হয়, সেটা যদি চলে তখন তো কমার্শিয়াল হয়ে যাবে। সেটা যদি চলে তো কমার্শিয়াল, তো অভিযান থেকে আর্ট ফিল্ম না কমার্শিয়াল ছবি, এই হচ্ছে কথা। দেখে এখনকার বাংলা সিনেমায় যে ম্যাসিভ ডাউনফলটা হয়েছে এবং অভিনেতাদেরকে এসে এসে বারবার বলতে হচ্ছে এই যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো বা এই জাতীয়, এটা কিন্তু আপনাদের সময় বলা হতো না। কেন এখন তো সকলে পা ভেঙে গেছে, দাঁড়াবে কি? সেই জন্যই বলতে হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই পা ভেঙে গেছে। তারপরে একটা রাজনীতির চাপ আছে, তাই হবে রাজনীতি, একে ধরো ওকে ধরো ওকে ধরো, এইভাবেই চলবে। কিন্তু এই একটাই সময়, এখন একটা সময় মাঝখানে গেছিল যখন বলিউডও যথেষ্ট ডাউন হয়েছিল, না, না, পরপর সেটা বটে। ফ্লপ সিনেমা হ্যাঁ, গিয়েছে। কিন্তু ওরা জানে কাজ করতে, আমরা জানি না। আমরা না মানে উচ্চ বৃত্তিটা জানি, ওরা জানে ভালো কাজ করতে, এটাই হচ্ছে মজা। আপনি কিছু কিছু সিনেমায় ডিরেকশনও দিয়েছিলেন, হ্যাঁ, এই ডিরেকশনে আসার আগ্রহটা কিরকম ভাবে আসে? আগ্রহ না, ওটা আমার মনে হয় সকলে যারাই অভিনয় করে তাদের একটা ইচ্ছে থাকে প্রচ্ছন্ন এই ছবি পরিচালনা করবে। এমনি আমারও ইচ্ছে ছিল, এবং অভিমূল্যগুলো একটা প্লট পেয়ে গেলাম, আর্টিস্ট পেয়ে গেলাম, ভালো আর্টিস্ট, তাই করেছি, ভালো লেগেছিল। ছবিটা সেইভাবে চালানো যায়নি, এটা হচ্ছে কথা। হয়ে গেছে, উঠে গেছে। যারা ভবিষ্যতে অভিনয় আসতে চায় তাদেরকে আপনি কি বলবেন? ওই পায়ের ধুরি চিন্তা করতে হবে। এখন পায়ে ধরলে কাজ পাবে, না বললে হবে না। আর আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনার যারা সহকর্মী ছিলেন একসময়, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ? আমার সঙ্গে প্রায় যোগাযোগ নেই, প্রায় দু একজন আছে যুবক ভালো, কিন্তু প্রায় কারোর যোগাযোগ নেই। তারা হয়তো পছন্দ করে না আমাকে, তার জন্য দোষ দিই না। সময় কোথায়, এত সময় কোথায়? এবং বন্ধুরার উদ্দেশ্যে যদি কিছু মানে গুড উইশ। এবং বন্ধুরা বলেছে চ্যানেলটা যেখানে আমি এসছি, আজকে বসে আছি কথা বলছি, তার সমৃদ্ধি হোক, আরো উঁচু হোক, আরো বড়। আজকে এইটুকুনি দেখা যাচ্ছে, কিন্তু একদিন তো বড় হয়, এরাও বড় হবে, এদের চেষ্টা আছে, চেষ্টা আছে, বড় হবে। আমি চাই সর্বাঙ্গীন সুন্দর হয়ে আরো বড় করুক, আর বড় হয়ে যতটা পারে আমরা না, এটা কখনোই পসিবল হবে। আমরা অন্তত যতদিন এবং আমরা করছি ততদিন ভালো থাকবো। ভালো হবে।